আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারটা আবার প্রথম থেকে শুরু করছি। তাপ ও তাপমাত্রা থেকে আরো কিছু প্রশ্ন উত্তর আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলি তাপ ও তাপমাত্রা সংজ্ঞাগুলো আলোচনা করে। তাপ কাকে বলা হয়? দেখো, আজকে আমি তাপের সংজ্ঞাটা তোমাদের লিখিয়ে দেবো। আগে বুঝিয়ে দিই ভালো করে যে তাপের সংজ্ঞা হিসেবে আমরা আগের দিন জেনেছিলাম যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। কিন্তু লিন তাপের সংজ্ঞা বলার সময় আমরা দেখেছিলাম যেখানে ছিল লিন তাপ হলো এক প্রকার তাপ যেখানে যা বস্তুর তাপমাত্রা পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন করে। তাহলে এই অবস্থার পরিবর্তন যখন করছে, এই অবস্থার পরিবর্তন করার ঘটনাটা এই সংজ্ঞার মধ্যে বলতে হবে। তাহলে তাপের সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়, অথবা অবস্থার পরিবর্তন হয়, অথবা পদার্থের অবস্থার পরিবর্তন হয়, সেই শক্তিকে বলা হয় তাপ শক্তি। যে শক্তি গ্রহণে বস্তু উত্তপ্ত হয় বা বর্জনে শীতল হয়, অথবা যে শক্তি গ্রহণ বর্জনে পদার্থের অবস্থান পরিবর্তন হয়, তাকে বলা হয় তাপ। এই তাপের বৈশিষ্ট্য দেখো, তাপের এর কোনো ভর নেই। তাহলে তাপ কাকে বলে আগে লিখতে ভালো করে। তাপ কাকে বলে? যে শক্তি গ্রহণে বা বর্জনে ফলে, যে শক্তি গ্রহণে বা বর্জনের ফলে পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয়, অথবা অবস্থার পরিবর্তন হয়, সেই শক্তিকে তাপ শক্তি বলে। তাহলে সংজ্ঞাতে দেখো, আমরা শক্তি শব্দটা ব্যবহার করছি। তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে তাপের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাপের বৈশিষ্ট্য, তাহলে প্রথমে আমরা বলতে পারি তাপ হলো এক প্রকার শক্তি। অন্যান্য শক্তি যেমন শক্তি অনুসরণ আছে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, জলশক্তি, বায়ু শক্তি, এই সমস্ত শক্তিগুলো কিন্তু কাজ করার সামর্থ্য আছে, কিন্তু এদের কোনো ভর নেই। বায়ু শক্তির ভর আছে, কিন্তু বায়ু শক্তির ভর নেই। তাহলে শক্তি যেমন ভর নেই, তেমনি তাপের কোনো ভর নেই। তাহলে তাপ হলো একটা শক্তি। অন্যান্য শক্তির মতো এই তাপের কোনো ভর নেই। তাপ অদৃশ্য কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। তাপের প্রধান বৈশিষ্ট্য, তাপের এক নম্বর বৈশিষ্ট্য এটা হলো যে তাপ এক প্রকার শক্তি। অন্যান্য শক্তির মতো তাপের ভর নেই এবং তাপ অদৃশ্য কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয়ের সাহায্যে এটা অনুভব করতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাপ এক প্রকার স্কেলার রাশি। তাপ এক প্রকার স্কেলার রাশি।
এই দেখো এই শব্দটা আমি আজকে একটু আলোচনা করব, স্কেলার রাশি। তাহলে আমি রাশি সম্পর্কে আগে বলি। আগে ক্লাসে বলেছিলাম রাশি কাকে বলা হয় না, প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলি পরিমাপযোগ্য, অর্থাৎ এই প্রকৃতিতে যে সমস্ত বিষয়গুলো আমরা পরিমাপ করতে পারি তারা হচ্ছে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, অথবা সংক্ষেপে শুধুমাত্র রাশি বলা হয়। যেমন চেয়ারের দৈর্ঘ্য, টেবিলের দৈর্ঘ্য, কোনো ব্যক্তির উচ্চতা, কোনো ব্যক্তির বয়স, এগুলো আমরা পরিমাপ করতে পারি। কোনো বস্তুর ওজন বা ভর, কোনো একটা কাজ করার জন্য কতটা সময় লাগলো তা প্রয়োগ করতে পারি। এই সমস্তগুলো হচ্ছে প্রাকৃতিক রাশি বা শুধু রাশি। তাহলে রাশি কি হলো না, দৈর্ঘ্য, ভর, ওজন, সময় ইত্যাদি। এবার দেখো এই রাশিগুলোকে তাদের অভিমুখ অনুযায়ী, অভিমুখের অবস্থান অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তাদের এই রাশিগুলোর মধ্যে যে যে রাশিগুলোর অভিমুখ আছে বা যে রাশিগুলোর ক্ষেত্রে একটা দিক এর সম্পর্ক চলে আসে, সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। আর যে সমস্ত রাশিগুলি সঙ্গে দিকের কোনো সম্পর্ক নেই সেগুলোকে স্কেলার রাশি। তাহলে রাশিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এগুলো যদি তোমাদের সিলেবাসে এখন নেই তবুও তোমাদের একবার জানিয়ে দিচ্ছি, কেন পরবর্তী ক্লাসে আছে এবং ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের সঙ্গে সংশ্লিষ্ট। সংক্ষেপে বলে দিই, দেখো স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশি শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তারা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে, মান ও অভিমুখ দুই আছে। যেমন বল, আমরা ক্লাস 6-এ বল এর সংখ্যা পড়েছিলাম যে বাহ্যিক কারণের জন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, যে গতি অবস্থা থেকে অবস্থার পরিবর্তন হয়, গতি অবস্থা থেকে স্থির অবস্থা, অথবা স্থির অবস্থা থেকে গতি অবস্থা, অথবা যে বাহ্যিক কারণের জন্য কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তন ঘটতে পারে, সেই বাহ্যিক কারণকে বলা হয় বল। এই দেখো এই বল প্রয়োগ করলে আমরা কোনো বস্তুকে গতিশীল করতে পারি। যেমন এই টেবিলটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, বা টেবিলের উপরে যে বই আছে বইটার উপর যদি বল প্রয়োগ করি তাহলে বইটা সামনের দিকে এগিয়ে যাবে। এই যে বলটা প্রয়োগ করলাম, এই বলটা কিন্তু প্রয়োগের একটা দিক আছে, যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, কি অপর দিক থেকে নিচের দিকে, অথবা ডান দিক থেকে বাম দিকে বলটা প্রয়োগ করলাম। টেবিলের উপর যে বইটা আছে এই বইটা যদি আমরা ডান দিক থেকে বাম দিকে বল প্রয়োগ করি তাহলে বস্তুটি বাম দিকে সরে যাবে, আবার যদি বাম দিক থেকে ডান দিকে বল প্রয়োগ করি তাহলে বস্তুটি বাম দিক থেকে ডান দিকে বল প্রয়োগ করলে ডান দিকে সরে যাবে। তাহলে এই বলের এর প্রয়োগের একটা দিক থাকছে, এই জন্য একে ভেক্টর রাশি বলা হচ্ছে। তাহলে ভেক্টর রাশিগুলোর একটা দিক থাকে। স্কেলার রাশি হলো যেগুলোর ক্ষেত্রে কোনো দিক থাকছে না, যেমন দৈর্ঘ্য, শুধু মান থাকছে, শুধুমাত্র মান থাকছে। স্কেলার রাশি শুধু মান থাকে, শুধু মান থাকে, দিক থাকে না। দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। দেখো এই পেনটা হাতে যে মার্কার পেনটা আছে, এই মার্কার পেনটা যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে চাই তাহলে আমরা সেন্টিমিটার স্কেল আমরা যেগুলো ক্লাসে ইউজ করি সেটা দিয়ে পরিমাপ করা হয়ে যাবে, মোটামুটি 15 সেন্টিমিটারের মধ্যে চলে আসবে। কিন্তু যখন আমরা পরিমাপ করবো তখন উত্তর দিক থেকে পরিমাপ করলাম না দক্ষিণ দিক থেকে পরিমাপ করলাম না উপর দিক থেকে পরিমাপ করলাম নাকি নিচ থেকে পরিমাপ করলাম সেটা কিন্তু বলতে হয় না, যে দিক থেকে পরিমাপ করবো মান একই হবে। সুতরাং কোনো বস্তুর দৈর্ঘ্য বা কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপ করার সময় আমরা দিক করি না। তেমনি ভর পরিমাপ করার সময় কোনো বস্তুর ভর হচ্ছে 5 গ্রাম, বা এই পেনটার ভর হচ্ছে 15 গ্রাম কি 25 গ্রাম, এই ভর পরিমাপ করার সময় আমরা দিক করি না। সময় এখন 10টা বাজছে, কোন দিক থেকে 10টা বাজছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে তার বলার প্রয়োজন হয় না। তাহলে যে সমস্ত রাশিগুলোর সঙ্গে দিকের সম্পর্ক নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি, আর যে সমস্ত রাশিগুলোর সঙ্গে দিকের সম্পর্ক আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। সুতরাং তাপ এক প্রকার স্কেলার রাশি
তাপমাত্রাও এক প্রকার স্কেলার রাশি। এবার দেখো রাশিগুলোকে আরো এক ভাগে ভাগ করা হয়েছে, মূল রাশি, লব্ধ রাশি। যে রাশিগুলো তৈরি করার জন্য অন্য রাশির সাহায্য লাগে না তাদেরকে বলা হয় মূল রাশি, আর যে সমস্ত রাশিগুলো তৈরি করার জন্য অন্য রাশির সাহায্য লাগে তাদেরকে বলা হয় লব্ধ রাশি। ঠিক যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এর সংজ্ঞা আমরা ক্লাস 5 অথবা 4 শিখেছিলাম। স্বরবর্ণ সংজ্ঞাটা কি ছিল না, যে সমস্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় অন্য বর্ণের সাহায্য নেয় না, নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় স্বরবর্ণ। আর যে সমস্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় অন্য বর্ণের সাহায্য অর্থাৎ কোনো স্বরবর্ণের সাহায্য নেয় সেই বর্ণগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক তেমনি যে রাশিগুলো তৈরি করার সময় বা যে রাশিগুলো গঠন করা হওয়ার জন্য অন্য রাশির সাহায্য লাগে না সেইগুলিকে বলা হয় মূল রাশি। আর যে সমস্ত রাশিগুলি গঠন করার জন্য অন্য রাশির সাহায্য লাগে তাদের বলা হয় লব্ধ রাশি। তাহলে মূল রাশি কোনগুলো না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর, সময়। এইগুলো দেখো দৈর্ঘ্য মাপার সময় অন্য কোনো রাশির সাহায্য নিতে হচ্ছে না, শুধুমাত্র একটা সেন্টার স্কেল যন্ত্র সাহায্য নিতে হবে, কিন্তু অন্য কোনো একক নিতে হচ্ছে না, অন্য কোনো রাশি নিতে হচ্ছে না, দৈর্ঘ্য শুধু দৈর্ঘ্য রাশি কাজে লাগছে। কিন্তু লব্ধ রাশিগুলো তাহলে যে রাশিগুলো গঠন করার জন্য অন্য রাশির সাহায্য নিতে হয়, যেমন ক্ষেত্রফল। কোনো একটি আয়তাকার চিত্রের বা কোনো একটি জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই গুণ করি। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ দুটো দৈর্ঘ্য লাগছে। এই ভৌতবিজ্ঞানের পরিভাষায় প্রস্থকেও দৈর্ঘ্য, উচ্চতাকেও দৈর্ঘ্য হিসেবে চিহ্নিত করা যায়। কারণ আমরা যে উচ্চতা মাপছি সেই উচ্চতাটা অবস্থান অনুযায়ী উচ্চতা বলা হচ্ছে, কিন্তু এটাও এই নিচ থেকে ওপর পর্যন্ত দৈর্ঘ্য। যেটা আমরা প্রস্থ বলে বিবেচনা করছি সেটা ছোট দিকটা, আয়তাকার চিত্রের ছোট দিকটা বলা হয় প্রস্থ, কিন্তু সেটা আমরা যখন পরিমাপ করি তখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অথবা উত্তর দিক থেকে পশ্চিম দিকে পরিমাপ করি। তাহলে ভৌতবিজ্ঞানের পরিভাষায় এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেককে দৈর্ঘ্য হিসেবে চিহ্নিত করা হয়। তার ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফল তৈরি করার সময় আমাদের লাগে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ দুটি একক দুটি রাশি লাগছে। অর্থাৎ আমরা প্রস্থকে যদি প্রস্থ না লিখে দৈর্ঘ্য লিখি তাহলে ভৌতবিজ্ঞানের ভাষায় ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইনটু বাহু বা বাহুর স্কয়ার। তাই বাহু একটা দৈর্ঘ্য আছে, বাহু তো নয়, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তেমনি বল সমান ভর ইনটু ত্বরণ, বেগ হচ্ছে সরণ বাই সময়, বেগ মানে সরণ বাই সময়, কত সময়ে কত মিটার চললো সেই সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা বস্তুটির বেগ পাই। বেগ মানে গতিবেগ। তাহলে এই ক্ষেত্রফল, বল, বেগ এরা কিন্তু লব্ধ রাশি। এই রাশিগুলো তৈরি করতে গেলে মূল রাশির সাহায্য নিতে হচ্ছে। এবার দেখো আমি এইগুলো বলতে যাচ্ছি এই কারণে যে তোমাদের সিজিএস তাকে আছে সিজিএস ও এসআই একক, সিজিএস ও এসআই একক। এই দুটো জিনিস বোঝানোর জন্য আমি তোমাদের এই লব্ধ রাশি মূল রাশি কথা বলছি। দৈর্ঘ্য, ভর, সময় এদের মূল রাশি বলা হয়। তাহলে এদের এককগুলোকে বলা হয় মূল একক। মূল রাশিগুলি পরিমাপ করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, যে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা হয় তাকে বলা হয় মূল একক। আর লব্ধ রাশিগুলি পরিমাপ করার জন্য যে একক ব্যবহার করা হয় তাকে বলা হয় লব্ধ একক। যেমন বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন, তোমরা ক্লাস 6 পড়েছো। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আইএসআই একক নিউটন। কিন্তু সেখানে সিজিএস ও এসআই শব্দটা প্রথম পরিচিত হয়েছে
কিন্তু আমরা সেখানে তোমাদেরকে শেখাইতে যাইনি বা এখনো শেখানো উচিত নয় যে সিজিএস এসআইটা কি, যেহেতু সিলেবাসের বাইরে এটা। কিন্তু ক্লাস 9-এ তো আবার করতে হবে সিজিএস এসআই। তো এই দৈর্ঘ্যের একক বিভিন্ন আছে। তো এখানে দৈর্ঘ্যের একক আমি সেন্টিমিটার, মিটার ধরলাম, এই দুটোই লিখলাম। ভরের একক অনেক আছে, তার মধ্যে আমি কিগ্রা আর গ্রাম এই দুটি লিখলাম। আর সময় একক আছে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সময়, বছর ইত্যাদি, আমি সেকেন্ডটাকে লিখলাম। তাহলে এই লব্ধ রাশিগুলির একক বা মূল রাশিগুলির একক তৈরি করার সময় আমরা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি অবলম্বন করি। সিজিএস পদ্ধতি হলো, হ্যাঁ তার আগে বলে দিই যে লব্ধ রাশিগুলোর একক নির্ণয় করার সময় আমাদের কিন্তু মূল রাশিগুলোর একক লাগবে, কারণ লব্ধ রাশিগুলো তৈরি হয়েছে মূল রাশি দিয়ে। সুতরাং লব্ধ রাশিগুলোর একক তৈরি হবে মূল রাশির একক দিয়ে। অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি মাত্র মূল রাশি। এই তিনটি মূল রাশির একক সেন্টিমিটার, মিটার, কিগ্রা, গ্রাম, সেকেন্ড, এই দিয়ে আমাদের লব্ধ রাশিগুলোর একক তৈরি হবে। তাহলে সিজিএস কি? সিজিএস হলো কোনো রাশির একক নির্ণয়ের পদ্ধতি, যে পদ্ধতিতে দৈর্ঘ্যের এককে সেন্টিমিটার, ভরের এককে গ্রাম, এবং সময় এককে সেকেন্ড ব্যবহার করা হয়েছে। এর কি হলো? সিজিএস হলো একক নির্ণয়ের একটি পদ্ধতি, যে পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের এককে সেকেন্ড ধরা হয়েছে। সেই পদ্ধতিকে বলা হয় সিজিএস পদ্ধতি। সিজিএস কেন? সেন্টিমিটারের সি, গ্রামের জি এবং সেকেন্ডের এস। তাহলে সিজিএস কি হলো? সিজিএস এ আমরা দৈর্ঘ্যের এককে সেন্টিমিটার এবং ভরের এককে গ্রাম আর সময়ের একক সেকেন্ড ধরব। এসআই একটি এসআই এর আরেক নাম হচ্ছে এমকেএস। এই এসআই বা এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের এককে মিটার, ভরের এককে কিলোগ্রাম এবং সময় এককে সেকেন্ড ধরা হয়েছে। তাহলে এসআই বা এমকেএস হলো একক নির্ণয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের এককে মিটার এবং সময় এককে, ভরের এককে কিগ্রা এবং সময় এককে সেকেন্ড ধরা হয়েছে। এখন কথা হলো, আমার এত বলার উদ্দেশ্য এটাই যে বেগ এর একক আমি ধরো সিজিএস এবং এসআই বের করব। তাহলে বেগ সমান আমি একটু আগে যেটা লিখলাম, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। সরণ মানে কতটা চললো, এইটা দৈর্ঘ্য। সরণ মানে দৈর্ঘ্য, তাই তো? সরণ মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের সিজিএস একক এবং সময়ের সিজিএস একক এখানে বসালেই বেগের সিজিএস একক চলে আসবে। তাহলে বেগের সিজিএস একক হবে সরণ বাই সময়, মানে দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার বাই সময় একক সেকেন্ড। তাহলে সেমি পার সেকেন্ড, এটা মানে বাই। এসআই দেখো সরণ একক হচ্ছে মিটার আর সময় একক সেকেন্ড, তাহলে এসআই হবে মিটার বাই সেকেন্ড। তাহলে এসআই মিটার পার সেকেন্ড বেগের একক। এই আমরা একগুলো তৈরি করতে হবে। এখন এটা বলার উদ্দেশ্য হলো এখানে যে সিজিএস এবং এসআই তাপের একক আছে, তাপমাত্রার একক আছে। সিজিএস পদ্ধতি তাপের একক হচ্ছে, তার আগে বলে দিই তাপ তিন প্রকার: বোধগম্য তাপ, লীন তাপ, বিকিরণ তাপ। এই বোধগম্য তাপ এবং লীন তাপ দুটোই একক বলতে হবে। বোধগম্য তাপ আমি একটু ছকের মাধ্যমে বুঝিয়ে দেবো, সুবিধা হবে। বোধগম্য তাপ, লীন তাপ।
সিজিএস একক, এসআই একক। আগে যেটা বললাম ধরো মোল রাশি লব্ধ রাশি, এটা তোমাদের একটু অসুবিধাই হবে কারণ তোমাদের বইয়ের মধ্যে দেখতে নেই, কিন্তু ভালো করে ভিডিওটা ফলো করবে, দুবার তিনবার শুধু ভিডিওটা ফলো করবে, দেখবে বুঝতে পারবে। বোধগম্য তাপের সিজিএস একক, লিন তাপের সিজিএস একক, বোধগম্য তাপের এসআই একক, লিন তাপের এসআই একক। বোধগম্য তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এসআই একক জুল। তাপের স্পিরিটি লিন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। আর লিন তাপের এসআই একক হচ্ছে জুল পার কেজি। তাপের সিজিএস একক ক্যালোরি, এসআই একক হচ্ছে জুল। তাপমাত্রার সিজিএস একক হচ্ছে সেলসিয়াস বা ফারেনহাইট, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। এই প্রশ্ন একটা বলে দিই, কেলভিনকে আমরা যদি কোনো বস্তু তাপমাত্রা এত কেলভিন বলি, কেলভিনকে এত বড় না রেখে সংক্ষেপে রেখে দেবো, যে মনে করো বস্তু তাপমাত্রা 27 কেলভিন, তাহলে আমরা লিখব 27 কে। গোড়াতে কোনো বস্তু তাপমাত্রা সেলসিয়াস থাকলে 27 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি বসাবো 27 ডিগ্রি সেলসিয়াস এরকম। আচ্ছা, ক্যালোরিকে আমরা সংক্ষেপে সিএল লিখব, আর গ্রামকে সংক্ষেপে জিএম লিখব, জুলকে সংক্ষেপে জে লিখব, যে বলা হচ্ছে যে পার কেজি, এভাবে আমরা সংক্ষেপে লিখব। আচ্ছা, এই হলো আমাদের সিজিএস এসআই এককের তাপমাত্রা একক। আচ্ছা, এবার দেখো লিন তাপের সংজ্ঞাটা আমরা বলেছিলাম লিন তাপ। এই লিন তাপের নামটা লিন তাপ কেন হলো? লিন তাপের নামটা লিন তাপ কেন দেওয়া হলো? না, লিন শব্দের অর্থ বিলীন। এই তাপটা এক প্রকার তাপ, এর অস্তিত্ব আমরা থার্মোমিটারের সাহায্যে ধরতে পারি না, কারণ বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয়। যেহেতু এই তাপ গ্রহণ করার জন্য অন্যদের কোনো পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয়, সেই জন্য থার্মোমিটারের সাহায্যে এই তাপের অস্তিত্ব আমরা বুঝতে পারি না। অর্থাৎ তাপটা মনে হচ্ছে যেন বস্তুর মধ্যে লুকিয়ে যায়, এই জন্য এই তাপকে বলা হয় লুকিয়ে থাকা তাপ বা বিকীর্ণ তাপ। বুঝা গেল? বস্তুর মধ্যে যেহেতু তাপটা লুকিয়ে আছে, থার্মোমিটারের সাহায্যে বোঝা যাচ্ছে না, এই জন্য একে লিন তাপ বা বিকীর্ণ লুকিয়ে থাকা তাপ বলা হয়। এবার দেখো, বরফ গলনের লিন তাপ আমরা শুনেছি 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিন তাপ, লিন তাপের সংখ্যায় গলনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ ছিল 80 ক্যালোরি পার গ্রাম। এই দেখো সংখ্যা নিলাম 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? না, 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে ওই বরফটি 1 গ্রাম জলে পরিণত হবে, কিন্তু উভয় ক্ষেত্রে বরফ ও জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে ওই 1 গ্রাম বরফটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জলে পরিণত হবে। এটা হচ্ছে 80 ক্যালোরি গ্রাম বলতে বোঝায়। তাহলে কোশ্চেনটা হচ্ছে বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম
বলতে কি বোঝায়? তাহলে এই করতে লিখবে যে বড় বড় লিখতে 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায়, বলতে তোমার কি লিখবে না, বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফের মধ্যে 80 ক্যালোরি তাপ দিলে ওই বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জলে পরিণত হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো যে যেহেতু দেখো উভয় ক্ষেত্রে তাপমাত্রা একই, সুতরাং আমরা হাত দিলে দুজনের উষ্ণতা একই মনে হওয়া উচিত, কিন্তু তা হয় না, হয় কি? তার কারণ কি? 1 গ্রাম বরফ যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 গ্রাম জল যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এই দুই ক্ষেত্রে যদি আমরা হাত দিয়ে তাপমাত্রা অনুভব করতে চাই, তাহলে দেখবে বরফে হাত দিলে হাত বেশি ঠান্ডা মনে হয়। তার একটাই কারণ হচ্ছে যে প্রতি 1 গ্রাম বরফে 1 গ্রাম জলের তুলনায় 80 ক্যালোরি তাপ কম আছে, অথবা প্রতি 1 গ্রাম জলে 1 গ্রাম বরফের তুলনায় 80 ক্যালোরি তাপ বেশি আছে। এই কারণে বরফে হাত দিলে হাত বেশি ঠান্ডা বলে মনে হয়, বা হাতে বেশি ঠান্ডা অনুভূত হয়। তাহলে কোশ্চেনটা আমি আর দিচ্ছি না, কোশ্চেনটা হচ্ছে বরফে হাত দিলে জলের তুলনায় বরফে হাত দিলে হাত বেশি ঠান্ডা, হাতে বেশি ঠান্ডা অনুভব হয় কেন? এরপরে দেখো বাষ্পীভবনের নির্তাপ ছিল 537 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, অথবা এটা 540 ধরা যেতে পারে, 540 ক্যালোরি পার গ্রাম, যে কোনো একটা বলা যাবে। তাহলে জলের বাষ্পীভবনের নির্তাপ 537 অথবা 540 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? না 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত জলে আরো 537 ক্যালোরি তাপ দিলে পরে ওই 1 গ্রাম জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে। অর্থাৎ উভয় তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জলে 537 ক্যালোরি তাপ দিলে তা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প বা স্টিমে পরিণত হবে। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন থাকে যে স্টিমে হাত দিলে বেশি হাত পুড়ে যায় কেন? ফুটন্ত জল অপেক্ষা স্টিমে হাত দিলে হাত বেশি পুড়ে কেন? না ফুটন্ত জলে অপেক্ষা 1 গ্রাম ফুটন্ত জল অপেক্ষা 1 গ্রাম স্টিমে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, এই কারণে স্টিমে হাত বেশি পুড়ে। এই হচ্ছে তোমাদের লিনতাপ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর। আবার দেখো এগুলো সব লিনতাপ সংক্রান্ত। আবার দেখো ইথার বা স্পিরিট উৎপাদিত, ইথার বা স্পিরিট আমরা যদি হাতে ঢালি, ইথার বা স্পিরিট হচ্ছে অ্যালকোহল, ইথার বা অ্যালকোহল বা স্পিরিট আমরা হাতে নিলে হাতে ঠান্ডা অনুভূত হয়, তার কারণ হবে লিনতাপ দিয়ে। স্পিরিট বা ইথার হচ্ছে উৎপায়ী তরল, স্পিরিট বা ইথার বা অ্যালকোহল এরা হচ্ছে উৎপায়ী বয়াকার অন্তঃদীর্ঘই, অথবা বয়াকার অন্তঃদীর্ঘই। উৎপায়ী তরল, উৎপায়ী তরল পদার্থকে কথা বলা হয় যে সমস্ত তরল পদার্থ খুব সহজেই বাষ্পীভূত হতে পারে, যে সমস্ত তরল পদার্থ খুব সহজেই দ্রুত বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় উৎপায়ী পদার্থ, অর্থাৎ স্পিরিট, ইথার, অ্যালকোহল ইত্যাদি। এই স্পিরিট, ইথার, অ্যালকোহল হাতে নিলে হাতে ঠান্ডা অনুভূত হয়, এই কারণে যে স্পিরিট বা ইথার এরা উৎপায়ী পদার্থ খুব সহজেই দ্রুত বাষ্পে পরিণত হতে চায় এবং বাষ্পের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার জন্য প্রয়োজন আমাদের লিনতাপ। এই লিনতাপ আমাদের হাত থেকে সংগ্রহ করে
এবং হাত থেকে যেহেতু সংগ্রহ করে তার মানে হাত থেকে তাপ নির্গত হয়, হাত থেকে তাপ বেরিয়ে যায়। কোনো বস্তু থেকে তাপ বেরিয়ে গেলে সেই বস্তুটি ঠান্ডা অনুভূত হবে, আর কোনো বস্তুতে তাপ প্রবেশ করলে সেই বস্তুর উষ্ণতা অনুভব হবে, সেই বস্তু উষ্ণ অনুভূত হবে। তাহলে যেহেতু হাত থেকে আমাদের ঋণটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য হাতে আমাদের ঠান্ডা অনুভূত হয়। ঠিক এক কারণে আমরা আরেকটা প্রশ্ন থাকে এখানে যে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? গ্রীষ্মকালে ধাতুর তৈরি, আমরা পিতলের কলসি দেখেছি অনেক, মাটির তৈরি কলসিতে জল গ্রীষ্মকালে ঠান্ডা থাকে কেন? তার কারণ হচ্ছে মাটির তৈরি কলসিতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে কলসির ভিতরে জল চুঁয়ে চুঁয়ে বাইরে বেরিয়ে আসতে যায় বা কলসির বাইরে জল পর্যন্ত আসে, এবং বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপ প্রয়োজন হয়। এই বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপটা কলসির জল এবং কলসির দেওয়াল এবং বাইরের পরিবেশ তিন জায়গা থেকে সংগ্রহ করে। যেহেতু বাষ্পীভূত হচ্ছে, বাইরে প্রবেশ পাচ্ছে, তিন জায়গায় সংগ্রহ করে। যেহেতু কলসির জল থেকে লিনতাপ সংগৃহীত হয়, অর্থাৎ কলসির জল তাপ হারায়, এই জন্য কলসির জল ঠান্ডা থাকে। আর দু একটা কোশ্চেন আমি আলোচনা করে ছেড়ে দিচ্ছি। এরপর তোমাদের একদিন আমি ছোট ছোট কোশ্চেনের কতগুলো লিস্ট তোমাদের দেবো বলেছিলাম, সব দিয়ে দেবো। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো যে আমরা দেখো শীতকালে শীত লাগে কেন? অথবা যখন আমরা স্নান করি, স্নান করার পরে গা মোছার আগে আমাদের ঠান্ডা মনে হয় কেন? তার ওই এক কারণ হচ্ছে লিনতাপ। শীতকালে আমরা না, শীতকালে লিনতাপ দিতে হবে না, তাপ দিয়ে হবে। তাহলে স্নান করার সময় আমরা ঠান্ডা অনুভূত হয়, কারণ গোসল করলে আমরা যখন গায়ে জল ঢালি বা পানি ঢালি তখন, এরপর গোসল করার পর যখন আমরা গা মুছি নাই, এই অবস্থায় আমাদের দেহের যে জলকণা বা জলজন্তু অথবা পানি আছে সেই পানিগুলো বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপের দরকার পড়ে। এই লিনতাপটা দেহ থেকে সংগ্রহ করে, অর্থাৎ আমাদের দেহ তাপ হারায়, এই জন্য ঠান্ডা অনুভূত, স্নান করার পর ঠান্ডা অনুভূত হয়। ঠিক তেমনি মেঝে ধোয়ার সময় তাই মেঝে ধুলে বা মুছলে ঠান্ডা মনে হয়, কারণ মেঝে ধুলে সেখানে জল হালকা হালকা থাকে, সেই জলটা বাষ্পীভূত হওয়ার জন্য মেঝে থেকে লিনতাপ সংগ্রহ করে, অর্থাৎ মেঝে তাপ হারায়, এই জন্য এটা মেঝে ঠান্ডা হয়। আর একটা প্রশ্ন দেখো, মোট তাপ মাপা যায় কি? বস্তুর মধ্যে থাকা মোট তাপ পরিমাপ করা যায় কি? না, বস্তুর মধ্যে থাকা মোট তাপ কখনো পরিমাপ করা যায় না। যে তাপটা পরিমাপ করা যায় ক্যালরিমিটার যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ। আর একটা কোশ্চেন আমি বলে শেষ করে দেবো এই ক্লাসটাকে আজকের মতো। সেই কোশ্চেনটা হচ্ছে যে এই শীতকালে শীত লাগে কেন, অথবা গ্রীষ্মকালে গরম লাগে কেন? এই একটা কোশ্চেন, বিদ্রুপ কোশ্চেন। শীতকালে শীত লাগে কেন? শীতকালে শীত লাগে তার কারণ হচ্ছে শীতকালে আমাদের দেহের তাপমাত্রা বাইরের পরিবেশ থেকে বেশি থাকে। বাইরের পরিবেশের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস অথবা 12 ডিগ্রি সেলসিয়াস অথবা 15 ডিগ্রি সেলসিয়াস। আর মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে, মানব দেহের তাপমাত্রা হচ্ছে সুস্থ মানুষের আমি একটা লিখলাম 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটাকে এই সেলসিয়াস থেকে কনভার্ট করে তাহলে হবে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। ওই 36.8 মিটার হবে প্রায় 37, প্রায় তোমরা কনফার্ম করে দেখবে। সেলসিয়াস স্কেলে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বাইরের পরিবেশ তাপমাত্রা হচ্ছে 12 কি 15 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমাদের দেহ থেকে তাপ বাইরে হুড় করে বেরিয়ে আসবে,
অর্থাৎ আমাদের দেহ থেকে তাপ নির্গত হবে, আমাদের দেহ তাপ হারাবে, এই জন্য আমাদের শীতকালে ঠান্ডা লাগে, শীতকালে শীত লাগে। আচ্ছা, এই যে কনভার্ট করা, এই কনভার্ট করাটা আমি কিন্তু তোমাদের একদিন অঙ্কে শিখিয়েছিলাম, আবার একদিন শিখিয়ে দেবো। সেলসিয়াসকে সি থেকে ফারেনহাইটে এবং ফারেনহাইট থেকে সিতে কনভার্ট, এটা আমি সেই C/5 মান F - 32/9 এই সম্পর্ক থেকে আসবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আর একটা যেটা বলছিলাম, গ্রীষ্মকালে গরম লাগে এই কারণে, গ্রীষ্মকালে আমাদের দেহের তাপমাত্রা হবে 37 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি, আর পরিবেশ তাপমাত্রা থাকে 40, 42, 39 এরকম। এর ফলে আমাদের দেহের তাপ বাইরে পরিবেশ থেকে ঢুকে, যেহেতু আমাদের দেহে তাপ ঢুকছে সেই জন্য আমাদের গরম বা উষ্ণ অনুভব করি।